জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি রানা ইসলাম। দর্শক, বাংলাদেশ অর্থনীতি ও মানুষের পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে বাড়ছে মাছের চাহিদা, বাড়ছে উৎপাদনের চাপ, আর এই বাস্তবতায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি মৎস্য চাষে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণ। উৎপাদন বাড়ানো, খরচ কমানো এবং উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরিতে এই প্রযুক্তি নির্ভর পরিবর্তন কতটা কার্যকর হবে, জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে আজকের আলোচনায় থাকছে সেই বিষয়ের বিস্তারিত। এই আলোচনার আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি মৎস্য খামার যান্ত্রিকীকরণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে তিনজন সম্মানিত অতিথি আছেন। একে একে পরিচিত হব সবার সঙ্গে। প্রথমে আছেন ডক্টর মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী, উপপরিচালক, ব্লু ইকোনমি শাখা, মৎস্য অধিদপ্তর। এরপরে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, মৎস্য বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কনসালটেন্ট, বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো, মৎস্য অধিদপ্তর। আরও রয়েছেন জনাব মোহাম্মদ তারেক সরকার, ব্যবস্থাপনা পরিচালক, ফিশটেক হ্যাচারি লিমিটেড। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরুতেই আমি আসলে জানতে চাই, এই যে বাংলাদেশের বর্তমানে মৎস্য খাতের সামগ্রিক অবস্থা কেমন দেখছেন এবং দেশের অর্থনীতি, পুষ্টি, নিরাপত্তা ও কর্মসংস্থানে এই খাতের অবদান কতটা? আসলে ডক্টর মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী, উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, আপনার থেকে জানতে চাই। ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। বাংলাদেশের মৎস্য খাত বর্তমানে দেশের অন্যতম সফল ও দ্রুত বিকাশমান উৎপাদনশীল খাত। স্বাধীনতার পর খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। আমরা আমাদের মৎস্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটি সরকারের দূরদর্শী নীতি, মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কার্যক্রম এবং হাজার হাজার ও কোটি কোটি মৎস্য চাষি ও মৎস্যক্ষেত্রে খামারিদের অক্লান্ত পরিশ্রমের ফল। মৎস্য অধিদপ্তর 2024-25 সালে প্রায় বাংলাদেশে 51 লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদন করে আসছে, যার প্রায় 60% মৎস্য উৎপাদন করা হয়েছে মৎস্য চাষ বা একুয়াকালচার হতে। বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীতে ইলিশ উৎপাদনে প্রথম, আভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় স্থানের অধিকারী এবং বিশ্বে যদি আমরা একুয়াকালচার বা মৎস্য চাষ ধরি তার ক্ষেত্রে আমরা পঞ্চম স্থান অধিকার করে আছি। জাতীয় অর্থনীতিতেও মৎস্য খাত খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জাতীয় জিডিপির প্রায় 2.5% মৎস্য খাত থেকে আসে এবং কৃষিজ জিডিপির প্রায় 22% আমরা এই মৎস্য খাত থেকে আসে। এবং একই সাথে আমরা 2024-25 অর্থ বছরে প্রায় 90,000 মেট্রিক টন মাছ যদি রপ্তানি করে আমরা প্রায় 6,100 কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছি। অনেক বড় আকার, আসলে অনেক বড় আকার। আসলে এটা আমাদের একটা গর্বেরই বিষয়, কারণ আমাদের মতো পৃথিবীতে ছোট্ট একটা দেশ মৎস্য উৎপাদনে একুয়াকালচারে আমরা পঞ্চম স্থান অধিকার করে আসছি। একই সাথে আমরা বলতে পারি যে প্রাণীজ মৎস্য উৎপাদনে বা আমাদের যে পুষ্টি চাহিদা, মাছের যে পুষ্টি চাহিদা আছে তা আমরা এই মুহূর্তে স্বয়ংসম্পূর্ণভাবে মেট আপ করতে পারি। আর একই সাথে বলা যায় যে আমাদের প্রায় 1,90,00,000 মানুষ এই মৎস্য খাতের সাথে জড়িত আছে, যার 10% মতো নারী শ্রমিক। ধন্যবাদ আপনাকে। এবার আমি প্রশ্ন রাখতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, কনসালটেন্ট, খামার প্রকল্প। আপনার কাছে জানতে চাই, মৎস্য খামার যান্ত্রিকীকরণ বলতে আসলে আমরা কি বুঝি এবং একটি আধুনিক যান্ত্রিকীত মাছের খামারে আসলে কি ধরনের প্রযুক্তি বা যন্ত্রপাতি আসলে ব্যবহার হয়? ধন্যবাদ আপনাকে। মৎস্য খামার যান্ত্রিকীকরণ বা ফার্ম ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি মাছ চাষের প্রতি ধাপে আধুনিক যন্ত্রপাতি, স্বয়ংক্রিয় প্রযুক্তি, ডিজিটাল মনিটরিং এবং তথ্যভিত্তিক ব্যবস্থার মাধ্যমে আমাদের মাছের উৎপাদনকে দক্ষ, টেকসই, লাভজনক করা। আপনারা জানেন যে মাছ চাষ একটা কঠিন কাজ, এখানে আসলে অভিজ্ঞতার প্রয়োজন। কিন্তু বর্তমানে আমরা যেদিকে যাচ্ছি আইওটি বেসড অ্যাকোয়াকালচার বা ফিশিং অ্যাগ্রিকালচার, সেখানে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বর্তমান বাস্তবসম্মত তথ্য প্রযুক্তির ভিত্তিতে। আমাদের এই কাজ করতে গেলে একটা আধুনিক যান্ত্রিকরণ খামার এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে। তার মধ্যে অনেকগুলো তথ্য বা প্রযুক্তি আমাদের আছে। তার মধ্যে একটা আমরা দেখি যে অটোমেটিক ফিডার, মানে খাবার পরিবেশনের জন্য অটোমেটিক ফিডার, যেখানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট খাবার ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত হলো পানিতে অক্সিজেন বৃদ্ধি করার জন্য প্যাডেল হুইল অ্যারেটর বা ন্যানো বাবল অ্যারেশন সিস্টেম, যেটা পুকুরে পানিতে অক্সিজেন পরিমাণ বাড়িয়ে দেবে এবং এর মাধ্যমে মাছের রোগ বালাই কমে যাবে, মাছের বর্ধন বৃদ্ধি পাবে। তৃতীয়ত হতে পারে যে ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম, যেটা পানির গুণাগুণ পর্যবেক্ষণ করতে আমরা এই আইওটি বেস টেকনোলজি ব্যবহার করে আমরা 24 ঘন্টায় মাছের পানির বিভিন্ন গুণাগুণ যেমন অক্সিজেন, পিএইচ, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড, লবণাক্ততা জানতে পারি আমরা। এরপর আমরা আসতে পারি যে আইওটি বেস যে টেকনোলজি আছে, তার মাধ্যমে দেখা যাচ্ছে একটা খামারি
তার মোবাইল ফোনের মাধ্যমে সে ফার্মের তথ্য জানতে পারছে এবং ফার্ম কার্ডে সে নিয়ন্ত্রণ করতে পারছে। এরপরে আসে আমাদের আরেকটা বড় জিনিস, সোলার চালিত যে পাম্প, যে আমাদের পাম্প বা অ্যারেটর, এটার মধ্যে আমরা কিন্তু বিদ্যুৎকে কম ব্যবহার করে পরিবান্ধব একটা প্রোগ্রামে আমরা মাছ চাষ করতে পারি। আরেক টেকনোলজি আসছে এখন, যেটা আরএস সিস্টেম বলে, রিসাইক্লিং অ্যাকুয়াকালচার সিস্টেম, যেখানে কম পানিতে বেশি ঘনত্বে মাছ চাষ করতে পারি। এটা একটা লাভজনক। আরও আছে আমাদের আইপিআরএস, যেটা বলা হয় ইনপন্ড রিসাইক্লিং সিস্টেম, রেসওয়ে সিস্টেম, যেখানে আমরা একটা পুকুরে এক নির্দিষ্ট অংশে রেসওয়ে তৈরি করে পানির প্রভাব বৃদ্ধি করে অক্সিজেন দিয়ে আমরা কম পানিতে অধিক মতো মাছ চাষ করতে পারি। এছাড়াও আমার দেখা যায় বটম লাইন ক্লিন একটা মেথড আছে, যে পুকুরে আমরা পলিথিন বিছিয়ে সেখানে আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে পারি। আরেকটা ইদানিংকাল খুব এই চলছে, সুবিধাগুলো কি সব ধরনের খামারিরা পাচ্ছেন? হ্যাঁ, এখন এটা আসলে শুরু হয়েছে, আমাদের বলতে শুরু হয়েছে। আমাদের কিন্তু জানো তো, আমাদের চাষিগুলো কিন্তু প্রচলিত নিয়মে মাছ চাষ করতেন। এখন কিন্তু বর্তমানে যুগে আমাদের চাহিদা দেখে যেতে হচ্ছে, কারণ আমাদের ম্যান পাওয়ার কমে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে আমাদেরকে এই ম্যাগাজিন যেতে হচ্ছে। এটা একটা বাস্তবতা আমাদের, এবং এটা আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। কিন্তু আশা করি এটা তাড়াতাড়ি লোকজন গ্রহণ করবে এটা। ধন্যবাদ আপনাকে। এবার আমি যেতে চাই জনাব মোহাম্মদ তারেক সরকার, ব্যবস্থাপনা পরিচালক, ফিশটেক হ্যাচারি লিমিটেড। আপনার কাছে জানতে চাই, যান্ত্রিকীকরণ কেন এখন সময়ের দাবি? এটি কিভাবে উৎপাদন খরচ কমিয়ে উৎপাদনশীলতা ও লাভজনক বাড়াতে পারে, কি মনে করছেন? অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের যে যান্ত্রিকীকরণ, যেটা আমরা বলবো, যান্ত্রিকীকরণ কিন্তু আসলে এটা আমাদের চাষিদের জন্য কিন্তু এটা বিলাসিতা নয়, এটা আমাদের সময়ের দাবি। আমাদের যদি আমরা এটাকে, যেমন আমাদের এখন যে জমি আছে যেখানে আমরা চাষ করছি, আগামী 15 বছরে দেখা যাবে 20% জমি আমাদের কমে যাবে। তো সেই ক্ষেত্রে আবার দেখা যাবে যে মানে মাছের চাহিদা আরও বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এইভাবে যদি আমরা আস্তে আস্তে শুধু জমি ব্যবহার করতে থাকি, তাহলে কিন্তু আমাদের জমি কমে যাবে। তো এখন আমাদের ফিউচার অ্যাকোয়াকালচার যেটা বলি, যেটা মাছ চাষ ফিউচার, এটা আমাদের হতে হবে এটাকে মানে ভার্টিক্যালি। আমাদের ভার্টিক্যালি যদি আমরা করতে চাই, তাহলে আমাদের মেকানাইজেশন ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা এটাকে মেকানাইজ অ্যাকোয়াকালচার বলতে পারি এখন। মানে মেকানাইজ অ্যাকোয়াকালচারে আমাদের যে সুবিধাগুলো পাবো, যে যেমন মনে করেন যে একটা খামারি, একটা চাষি যখন মাছ চাষ করবে, তার টোটাল যে খরচের প্রায় 60 থেকে 70% ভাগ খরচ হবে কিন্তু শুধু খাদ্য খরচ। এই যে খাবারটা যদি তার 10% খাবার তার যদি অপচয় হয়, তার কিন্তু বহু টাকা লস। তো এটা যদি সে এখন আমাদের যে ওই আধুনিক মেকানিজ অ্যাকোয়াকালচার যেটা বলি, সেখানে যদি আমরা অটো ফিডার ব্যবহার করি, অটো ফিডার যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ খাবার আমরা মানে পুকুরে দিতে পারবো। খাবারের অপচয়টা কম হবে, অপচয়টা হবে না। তারপরে আমাদের এখানে সময়টা যেমন আমরা মেনটেন করতে পারবো, আমাদের পরিমাণটা আমরা এটাকে আমাদের কন্ট্রোল করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু খাবার খরচটা অনেক আমরা বেঁচে যাবে। যদি আমরা খাবার খরচটা আমরা বাঁচাতে পারি, চাষিরা একটা লাভের পরিমাণটা বাড়বে। তো একইভাবে আমাদের মেকানাইজেশন, যেমন আমরা বলি যে পুকুরে আমরা এরেশন যদি আমরা ঠিক মতো তাকে আমরা পানিতে অক্সিজেন দিতে পারি, তাহলে আমাদের উৎপাদনটা আমাদের বাড়বে। আর একটা বিষয় আমরা দেখতে পারি, যেমন আমাদের বলা হচ্ছে আরএস। হ্যাঁ, আরএস যেটা আমরা পন্ডে যেটা করি, আমাদের যেটা মানে অবজারভেশন, যেখানে আমরা এটা মানে প্রচলিত পুকুরে প্রতি ঘনমিটার আমরা মানে 5 পিস তেলাপিয়া মাছ দিই, সেখানে আমরা পন্ড আরএস আমরা দিতে পারি 20 পিস। তার মানে মোটামুটি 4 গুণ, কিন্তু উৎপাদন কিন্তু আরও বেশি হচ্ছে। মানে আমাদের স্টকিং ডেন্সিটি যদি আমরা 4 গুণ বাড়াই, উৎপাদন কিন্তু আমরা 5 গুণ পাচ্ছি। তো এটা কিন্তু আমাদের মেকানাইজেশন ছাড়া করা সম্ভব হতো না। ধন্যবাদ আপনাকে। আমি আবার অর্থ চাই ডক্টর মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী, আপনার কাছে জানতে চাই, আসলে বর্তমান বাংলাদেশের মৎস্য খামারগুলোতে যান্ত্রিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় আসলে চ্যালেঞ্জগুলো কি? ছোট প্রান্তিক খামারিরা কোন কোন সমস্যাগুলোর আসলে মুখোমুখি হচ্ছেন? ধন্যবাদ। প্রশ্নটা খুবই জটিল। আপনাকে এই ক্ষেত্রে একটু বলতে হবে যে বাংলাদেশের একুয়াকালচার মেকানাইজেশন কিন্তু এগ্রিকালচারাল মেকানাইজেশন থেকে একটু ভিন্ন। আমরা এগ্রিকালচারাল মেকানাইজেশন বেসড অন ডিজেল ইঞ্জিন, কিন্তু আমাদের একুয়াকালচার মেকানাইজেশন যেটা আছে সেটা কিন্তু বেসড অন ইলেকট্রিক মোটর, যার ফলে আমাদের কিন্তু এগ্রিকালচারাল মেকানাইজেশন তার ছোট্ট ডিজেল ইঞ্জিনের মাধ্যমে সে কাজ করতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি, তখন একুয়াকালচার মেকানাইজেশনের জন্য অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লাগে। তার প্রধান উৎস হলো যেটা বিদ্যুৎ। আমাদের একুয়াকালচার মেকানাইজেশন যখনই আমরা যাব, তখনই তার বিদ্যুতের প্রয়োজন। সেটা হলো তখন আমাদের ফার্মের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে হয়। আর আমাদের যেটা ছোট্ট খামারগুলো অধিকাংশই আছে, সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে আমরা বিদ্যুতে
অনেকটা এগিয়ে আসছি, যেটা 2015 সালের পর থেকে আমরা যেটা বলি যে আমাদের বিদ্যুৎ উৎপাদন অনেক বেশি বেড়েছে। তারই সাথে সাথে একুয়াকালচার মেকানাইজেশনের জন্য যেটা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট সেটা আমরা তৈরি করতে পারছি। এখন আমাদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস আছে। আমাদের সিংহভাগ একুয়াকালচার আসে কিন্তু হোমস্টেড পন্ডের থেকে, তার মানে বাড়ির পাশে যে ছোট্ট ছোট্ট পুকুরগুলি আছে সেইখান থেকে কিন্তু আমাদের মূল উৎপাদনগুলি আসে। এখন আমরা যদি একুয়াকালচার মেকানাইজেশনে যাই তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট পুকুরগুলিতে যদি আমরা একুয়াকালচার মেকানাইজেশন করতে পারি তাহলে সেটা হলো আমাদের জন্য বৈপ্লবিক একটা পরিবর্তন আনবে। এই ক্ষেত্রে আমাদের যেটা আছে যে ইনফ্রাস্ট্রাকচার এখন আমরা নিরবিচ্ছিন্ন বা অধিক বিদ্যুতের অনেকটুকু সাপোর্ট দিতে পারছি, যার ফলে আমরা এই মুহূর্তে অনেকটুকু ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম সলভ হয়েছে। কিন্তু একই সাথে যেমন অ্যারেটর, ফিডার বা ওয়াটার ট্রান্সপোর্টেশনের জন্য আমরা বিভিন্ন যেটা পাম্প ব্যবহার করি সেইটার কিন্তু দামটা আমাদের যে ছোট্ট ছোট্ট খামারি আছে সেটার জন্য অনেক বেশি পরিমাণ। যেমন এগ্রিকালচারাল মেকানাইজেশনে সরকার অনেক ক্ষেত্রে ভর্তুকি প্রদানের মাধ্যমে তাদের মেকানাইজেশনের জন্য যন্ত্রপাতিকে সাপ্লাই দেওয়া হয়। এই ক্ষেত্রে আমাদের মৎস্য ক্ষেত্রে এটার পরিমাণ কম। কিন্তু তারপরেও আমরা বলবো যে একুয়াকালচার মেকানাইজেশনে মৎস্য অধিদপ্তর অনেক পরিমাণ কাজ করছে। আমরা দেখি যে 1985 সাল থেকে আমরা একুয়াকালচার মেকানাইজেশন প্রথম যেটা তৈরি করা হয় যে একুয়াকালচার মেকানাইজেশনে আমরা ফার্স্ট এডিপি বা চিংড়ি চাষের জন্য প্রথম আমরা অ্যারেটর এবং রুট ব্লোয়ার প্রভৃতি ব্যবহার করা হয়। পরবর্তীতে 2017 সালে ইউনিয়ন প্রজেক্টের মাধ্যমে প্রথম অ্যারেটর বিতরণ করা হয় মৎস্য অধিদপ্তরে। যার ফলে আমরা বলি যে সমস্যাও আছে, একই সাথে ফার্মাররা যদি আমাদের এগ্রিকালচারাল মেকানাইজেশনের মতো যদি ইনপুট সাপ্লাই বা তাদের যদি সুলভ মূল্যে যন্ত্রপাতিগুলি আমরা দিতে পারি তাহলে এই সমস্যাগুলি সমাধান করা যায়। তার সাথে সাথে আমরা আরও যেটা আছে যে আধুনিক প্রযুক্তি, আমরা শুধুমাত্র যে মেকানাইজেশন না, মেকানাইজেশনের সাথে অটোমেশন যেটা বলা হয়, অটোমেশন বা আইওটি বেসড ইন্টারনেটের সাথে কানেক্টিভ যন্ত্রপাতিগুলিকে যদি আমরা কানেকশান দিতে পারি তাহলে আমরা রিয়েল টাইম পর্যবেক্ষণ বা তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং এর সাথে সাথে তাৎক্ষণিকভাবে ডিসিশন নিয়ে ফার্ম মেকানাইজেশন এবং অটোমেশন করে আমরা খুব সহজে এই সমস্যাগুলি সমাধান করতে পারি। এবং একটু আগে যে আমাদের দুজন বলে গেলেন যে যন্ত্রপাতিগুলি আছে, সেই যন্ত্রপাতিগুলিকে যদি আমরা ঠিকমতো মনিটরিং করতে পারি তাহলে আমরা এই সমস্যাগুলি সমাধান করা যায়। তবে সবচেয়ে বড় কথা এইখানে আমাদের গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্ট, যেটা এগ্রিকালচারাল মেকানাইজেশনে যে ইনভেস্টমেন্ট করা আছে সেটা মৎস্য ক্ষেত্রে খুবই কম। আমাদের হিসাবে এটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে ফার্মারদের জন্য কাজ হবে এবং যন্ত্রপাতিগুলি লোকালি, কারণ এখন পর্যন্ত যতগুলি যন্ত্রপাতি অটো ফিডার, অ্যারেটর সবই আমরা ইম্পোর্টেড প্রোডাক্ট। এটা যদি আমরা স্থানীয়ভাবে নির্মাণ করা যায় তাহলে এই যন্ত্রপাতিগুলি সহজ হবে এবং সমস্যা অনেক ক্ষেত্রে সমাধান করা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এবারে প্রশ্ন রাখতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার আপনার কাছে। এই যে যেমনটা ডক্টর মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী বলছিলেন, আসলে আধুনিক প্রযুক্তি যেমন অটোমেটিক ফিডার, অ্যারেটর, পানিমান পর্যবেক্ষণ ব্যবস্থা, তারপর আইটি ও ওটি সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা মৎস্য চাষে আসলে কি ধরনের পরিবর্তন আনতে পারে এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। দেখুন, আমরা এখন চতুর্থ শিল্প যুগে প্রবেশ করছি, অর্থাৎ আমাদের এখন যে আমাদের প্রচলিত নিয়ম থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের এখন সামনে যে প্রযুক্তিগুলো ব্যবহার করতে হবে এবং একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা একটা প্রচলিত মৎস্য চাষকে কিন্তু আমরা একটা প্রিসিশন এগ্রিকালচার বলতে যেখানে রূপান্তর করতে হবে, যেখানে আমাদের সিদ্ধান্ত আসবে তথ্য এবং প্রযুক্তির ভিত্তিতে। যে উদাহরণস্বরূপ যে উনি যে বললেন যে আমাদের অটোমেটিক ফিডার, এটা কিন্তু দেখেন আমরা ফিডার আপনাকে জনবল লাগছে না, আপনি ইচ্ছা মতন টাইমার দিয়ে রাখছেন, নির্দিষ্ট খাবার নির্দিষ্ট আসছে, অর্থাৎ খাবারের অপচয় কম হচ্ছে, উৎপাদন ক্ষমতা খরচ কমে যাবে এবং লাভবান হবো, মাছের রোগবালা কমে যাবে। দ্বিতীয়ত যদি আমরা অ্যারেটর ব্যবহার করতে পারি, অ্যারেটর দিলে কিন্তু মাছের পানিতে অক্সিজেন বাড়লে মাছের রোগবালা থাকবে না, মাছের বর্ধন হবে। তৃতীয়ত ওয়াটার কোয়ালিটি মনিটরিং মাধ্যমে আমরা যদি পুকুরের পানির বিভিন্ন প্যারামিটার যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পিএইচ বা লবণাক্ত বা কোনো তাপমাত্রা জানতে পারি আমরা, তাহলে আমরা কিন্তু সহজেই পুকুরের একটা জলাশয়ের অবস্থা বুঝতে পারছি। মানে হঠাৎ করে অক্সিজেন কমে গেলো, তার একটা অ্যালার্ম কিন্তু ফার্মারের মোবাইলে চলে যাবে, উনি তাৎক্ষণিকভাবে কিন্তু একটা ব্যবস্থা নিয়ে এটাকে একটা ব্যবস্থা নিতে পারে, যার কিন্তু দেখা যাচ্ছে মাছের মৃত্যু হবে না, তার উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে না। এটা একটা বড় সুবিধা। তৃতীয়ত হলো আপনার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি, এটা কিন্তু আমাদের যে প্রোডাকশান, এই তথ্যকে বিশ্লেষণ করে ফার্মারকে বলে দেবে কি যে আপনার পুকুরের মাছের চাষ কীভাবে করা যায়, আপনার প্রোডাকশান কেমন, রোগবালা হবে কি না, ইভেন বাজারজাতকার কাছে কিন্তু দেখা যায় বিজ্ঞানসম্মত একটা সাজেশন দেবে। এটা কিন্তু ফার্মারের জন্য খুব একটি ইম্পর্টেন্ট ব্যাপার বাজারজাত করা। তারপর আসলে আমাদের মূল কথা হলো যে আমরা কম খরচ বেশি মাছ উৎপাদন করতে চাই, কিন্তু এর মানে এইটাও নয় যে আমরা যে কোনো মাছ চাষ, আমাদের কিন্তু অবশ্যই যেটা মানে আমাদের বলা হয় যে নিরাপদ মাছ উৎপাদন করতে হবে এবং জলবায়ু সহিষ্ণু যেগুলো আমাদের খামার ব্যবস্থা করতে হবে। এবং আরেকটা বড় কাজ হলো আমাদের তরুণদের, বিশেষ করে ছেলেমেয়ে উভয়কে আমাদের একটা উদ্যোগ তৈরি করতে হবে।
কেননা আমাদের আগামী দিনে কিন্তু তারাই কিন্তু এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমি বিশ্বাস করি এই আমাদের আধুনিক যে প্রযুক্তিগুলো আমাদের সামনে আসছে এগুলো যদি আমরা ব্যবহার করতে হয় তাহলে বাংলাদেশের মৎস্যখাতকে আমরা একটা উৎপাদনশীল এবং লাভজনক এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা একটা প্রতিযোগিতা দিতে পারবো। তাহলে আমাদের বাংলাদেশ অন্য মৎস্য উৎপাদনকারীদের সঙ্গে একটা আমরা কম্পিটিশনে আমরা এগিয়ে যেতে পারবো। নইলে কিন্তু শুধু বাংলাদেশে মাছ উৎপাদন করে বাংলাদেশে কিন্তু এটা বিক্রি করা যাবে না, আমাদেরকে বাইরেও মাছ পাঠাতে হবে, সেদিকটা আমার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমি এখানে আসলে একটা বিষয় আপনার কাছে জানতে চাই, অনেক খামারিরা রয়েছেন যাদের আসলে সক্ষমতা নেই এই ধরনের ইলেকট্রিক পণ্য কেনার জন্য, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমার আগে বলছেন আসলে সরকার এটা তো নতুনভাবে আসছে, সরকার পর্যায়ে আমাদের সাপোর্ট লাগবে। আমাদের আসলে সমস্যা বাংলাদেশ ছোটো ছোটো খামারে বেশি, যেমন এর কাছে দেখা যায় আপনি অনেক হয়তো একসঙ্গে একটা প্লট আমাদের পুকুরগুলো কিন্তু বিচ্ছিন্ন, সেক্ষেত্রে আমাদের ক্লাস্টার আকারে করতে হলে ভালো হয়। সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট এক সহায়তা অবশ্য প্রয়োজন এবং বেসরকারি খাতে কিন্তু এটা হতে পারে। আমাদের তারেক সাহেব উনি কিন্তু বেসরকারি খাতে অনেক এগিয়ে গেছেন, তো বেসরকারি খাতে কিন্তু মৎস্য চাষের একটা বিরাট সুযোগ আছে, সেক্ষেত্রে ওনারা কিন্তু এগিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্টকে এই সমস্ত টেকনোলজিকে এনে ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে, কিন্তু ফার্মারদেরকে বলতে হবে না এটা করলে লাভবান হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু আমরা এটা আরোপ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। এবার আমি যেতে চাই জনাব মোহাম্মদ তারেক সরকার, ব্যবস্থাপনা পরিচালক, এমডি ফিশটেক হ্যাচারি লিমিটেড। আপনার কাছে জানতে চাই, এই যে উৎপাদন বৃদ্ধি করতে হলে শুধু কি প্রযুক্তি যথেষ্ট, নাকি উন্নত মানের পোনা, নিরাপদ খাদ্য, রোগ ব্যবস্থাপনা ও সঠিক খামার ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ? কি বলবেন? অবশ্যই, কারণ সেখানে আমাদের শুধুমাত্র উন্নত টেকনোলজি যেটা বলি আমরা, উন্নত প্রযুক্তি দিয়ে কিন্তু সব কিছু আমাদের হবে না। এখানে আমাদের মাছ চাষ করতে গেলে আমাদের গুড সিড, গুড ফিড, গুড ম্যানেজমেন্ট, তারপরে এর আগে যে আমরা যে পরিকল্পনা করব সেই পরিকল্পনা আমাদের দেখতে হবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা মানে ভালো মানের পোনা, ভালো খাদ্য এবং ভালো ব্যবস্থাপনা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের মানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা মাছ চাষ সফল হতে পারবো না। কারণ আমাদের আধুনিক যন্ত্রপাতির সফলতা তখনই আসবে যদি আমাদের ইনপুটটা ভালো হয়। যেমন ইনপুট বলতে আমরা যদি ভালো পোনা না দিই, তাহলে আমাদের ভালো খাদ্য দিয়েও তো আমাদের রেজাল্ট ভালো আসবে না, কারণ যেমন পোনাতে তেমন তো তার ফলন আসবে। আবার যদি আমরা ভালো পোনা দিলাম কিন্তু আমার খাবারটা মানসম্মত আমাদের হয় নাই, যদি ভালো আমরা খাবার দিতে না পারি, তাহলে আমরা ফিডব্যাকটা ভালো পাবো না, খাবারে এফসিআর ভালো পাবো না। তার জন্য যেটা মানসম্মত খাবার, তার যেখানে তার খাবারের যেটা চাহিদা অনুযায়ী খাবার দিতে যদি আমরা না পারি, তাহলে তো আমাদের এখানে আমার ফিডব্যাক ভালো আসবে না। তারপরে বিষয় আছে রোগ প্রতিরোধ। এই যদি রোগের বিস্তারটাকে আমরা থামাতে না পারি বা যদি আমরা সঠিক ব্যবস্থাপনা যেতে না পারি, তাহলে আমাদের টেকনোলজি দিয়েও কিন্তু আমরা টিকতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি আমাদেরকে ফার্মারদের বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। তো বায়োসিকিউরিটি মেনটেন করতে হলে কিন্তু আমাদের টেকনোলজি লাগবে, আমাদের বায়োসিকিউরিটি মেনটেন করা লাগবে। আমাদেরকে আমরা যেটা বলি রোগের চিকিৎসা না, আমাদের রোগ প্রতিরোধ করতে হবে। তো রোগ যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের সঠিক ব্যবস্থাপনা আমাদেরকে যেতে হবে। যদি আমরা সঠিক ব্যবস্থাপনা যেতে পারি, তাহলে আমরা কম সময়ে কম যে জায়গাতে অধিক মাছ চাষ করতে পারবো। এটি কিন্তু আমাদের লক্ষ্য, কারণ আমরা কম সময়ে কম জায়গাতে অধিক মাছ চাষ করব এবং সেটা হতে হবে স্বাস্থ্যসম্মত এবং এটা মানে মানসম্মত মাছ হতে হবে। কারণ মানসম্মত মাছ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা এক্সপোর্ট মার্কেটে আমরা যেতে পারবো না। তো সেই দিক থেকে আমরা বলি যে শুধুমাত্র মানে উৎপাদন বৃদ্ধির জন্য টেকনোলজি সব কিছু নয়, আমাদের যেটা আমাদের হাতে যেটা আছে সেটাও আমাদের করতে হবে। ভালো ইনপুট দিতে হবে, ভালো ম্যানেজমেন্টের দিকে আমাদের মনোযোগী হতে হবে। সেক্ষেত্রে যারা চাষ করবে চাষি, তাদের কিন্তু কারিগরি জ্ঞান থাকতে হবে, তাদেরকে সেই কারিগরি জ্ঞান আমাদেরকে দিতে হবে। সে যদি তার মানে পর্যাপ্ত সে প্রশিক্ষণ না থাকে বা সে যদি ব্যবহারিক জ্ঞান না থাকে, তাহলে সেখানে সাকসেস হতে পারবে না। তাই মানে কারিগরি দিক থেকে টেকনোলজি বা মেকানাইজেশন আমাদের সফল হতে গেলে আমাদের আরও কিছু আমাদের সম্পর্কিত ওই জ্ঞানে আমাদেরকে যেতে হবে। আমাদের ফার্মারদেরকে আর আমাদের যারা উদ্যোক্তা তাদেরকে সেখানে একসাথে সম্পৃক্ত হতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় ফিরবো তবে একটি বিরতির পরে। দর্শক, জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজনে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজন। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী, আপনার কাছে জানতে চাই, এই যে নারী উদ্যোক্তাদের জন্য মৎস্য খাতে আসলে কি কি নতুন সুযোগ তৈরি হয়েছে, তাদের অংশগ্রহণ বাড়াতে কি ধরনের উদ্যোগ প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। মৎস্য খাতে নারীর অংশগ্রহণ এখন শুধু সহায়ক ভূমিকায় না, একুয়াকালচার মেকানাইজেশন বা মৎস্য খামার যান্ত্রিকীকরণ তাদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি করে আসছে। কনভেনশনালি তারা এখন মাছ চাষ ছাড়া অর্নামেন্টাল ফিশ উৎপাদন, কাঁকড়া, চিংড়ি মোটা তাজাকরণ বা মাছ প্রক্রিয়াজাতকরণ এবং শুকনা মাছ উৎপাদন
ও ভ্যালু এডিশন ও ক্ষুদ্র মৎস্যভিত্তিক বিভিন্ন প্রকল্পে কাজ করছে। মৎস্য চাষে নারী উদ্যোক্তাদের সীমিত অংশগ্রহণ ছিল, কিন্তু যান্ত্রিকীকরণ বা অটোমেশনের মাধ্যমে এই হোমস্টেড একুয়াকালচার, যেটা আমরা বলি গৃহাঙ্গনে মাছ চাষ, এই ক্ষেত্রে কিন্তু নারী উদ্যোক্তাদের এখন অনেক বড় সুযোগ তৈরি হয়েছে। আমরা মৎস্য খামার যান্ত্রিকীকরণ এবং অটোমেশনের মাধ্যমে বাড়ির যিনি মহিলা আছেন ওনার পক্ষে কিন্তু এখন খুব সহজে পুরো মৎস্য খামার নিয়ন্ত্রণ করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। যেমন প্রতিটা জিনিস, আগে আমাদের মৎস্য খামারগুলি ছিল শ্রমিক নির্ভর, এইগুলিকে এখন যদি আমরা বাড়ির পাশের যেটা হোমস্টেড একুয়াকালচার যেটা বলা হয়, হোমস্টেড একুয়াকালচারে যদি আমরা নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ করাই এবং মেকানাইজেশনের মাধ্যমে যদি ফিড, তারপরে এরেশন এবং সবগুলি, কারণ তারা সার্বক্ষণ বাড়িতে অবস্থান করে এবং তার সাথে সাথে যদি পুকুরগুলিকে তারা ব্যবস্থাপনায় আওতায় নিয়ে আসতে পারে, তাহলে আমরা বলবো যে উইমেন ওয়ার্কফোর্সে আমরা অপটিমাইজভাবে আমাদের কৃষিক্ষেত্রে বা মৎস্যক্ষেত্রে ব্যবহার করার একটা বিশাল সুযোগ তৈরি আসছে। এবং যেহেতু এটা লেবার ইন্টেন্সিভ ছিল, এখন মেকানাইজেশনের মাধ্যমে লেবার ইন্টেন্সিফিকেশন অনেকটা কমে নিয়ে আসছে, কিন্তু এটা অটোমেশন চলে আসছে, যার ফলে আমরা এটাকে একটা নারী উদ্যোক্তাদের জন্য বিশাল একটা অপরচুনিটি মনে করতেছি। এবং এই অপরচুনিটিটা আমাদের কিন্তু মৎস্যক্ষেত্রে মৎস্য উৎপাদন বুস্ট আপ করার জন্য একটা বিশাল পারিবারিক মৎস্য খামার, ছোট্ট পারিবারিক মৎস্য খামার যেটা বলা হয়, যে নারী উদ্যোক্তা এবং নারীদের অংশগ্রহণ এখানে নিশ্চিত করা যায়। এবং এর সাথে সাথে আমরা বলতে পারি যে আমাদের মৎস্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের প্রায় 25 থেকে 30% অংশগ্রহণ, বা প্রতিটা ট্রেনিং সেশনে নারীদের 30%-এর মতো অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তার সাথে বিভিন্ন প্রকল্পে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবং একুয়াকালচার মেকানাইজেশন যদি আমরা করতে পারি পারফেক্টলি, মেকানাইজেশন এবং অটোমেশন যেটা বলা হয় ইন্টারনেট ভিত্তিক কমিউনিকেশন এবং নিয়ন্ত্রণ, সেটা যদি করা যায়, তাহলে আমরা আরও মৎস্যক্ষেত্রে বা মৎস্য খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে নারীদের অংশগ্রহণ আমরা অনেক বেশি নিশ্চিত করতে পারি। ধন্যবাদ আপনাকে। এবার আমি যেতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, কনসালটেন্ট খামার প্রকল্প। আপনার কাছে জানতে চাই, এই যে জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য খাতে কী ধরনের আসলে ঝুঁকি তৈরি হচ্ছে, যান্ত্রিকীকরণ ও প্রযুক্তি কিভাবে এসব ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে পারে? ধন্যবাদ আপনাকে। জলবায়ু পরিবর্তন একটা বড় চ্যালেঞ্জ আমার জন্য, বিশেষ মাছ চাষের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এই ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অনিয়ন্ত্রিত বৃষ্টি, অপরিমিত বৃষ্টি, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপগ্রহাঞ্চল লবণের পরিমাণ বৃদ্ধি পায়। এরকম মাছের কিন্তু দেখা যাচ্ছে উৎপাদন কমে যাচ্ছে, মাছের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মাছ রোগবালাই আক্রান্ত হচ্ছে এবং মাছের জৈব বিচিত্র কমে যাচ্ছে। এখন আমরা দেখি অনেক মাছ আমরা হারিয়ে ফেলছি আর কি। একই সঙ্গে পানির গুণাগুণ যদি পরিবর্তন হয়, বিশেষ করে অক্সিজেন, পিএইচ বা আমাদের অ্যামোনিয়া বেড়ে যায়, তাহলে দেখা যায় মাছের ভিতরে রোগবালাই দেখা যায়, মাছ খাওয়ার কমে যায়, মাছ মারা যায়। এবং আপনার জানা দরকার, জলবায়ু পরিবর্তন কিন্তু পানিতে অক্সিজেন কমে গেলে কিন্তু তাপমাত্রা বাড়লে অক্সিজেন কমে যায়, তখন মাছ খাওয়া বন্ধ করে দেয়। এক্ষেত্রে দেখা যায় ফার্মাররা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্ত ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমাদের বর্তমান প্রযুক্তি ব্যবহার করতে হবে। এবং এই ধরনের ঝুঁকি মোকাবেলায় আমরা বলি যে ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকুয়াকালচার বা জলবায়ু সহনশীল মাছ বা প্রযুক্তি নির্ভর মাছ চাষের আমাদের করতে হবে। এবং এই ধরনের এইসব ক্ষেত্রে দেখা যায় আমাদের বর্তমানে যে সমস্ত ডিভাইসের কথা বললাম, যে ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম বা অটোমেটিক ফিডার বা আমাদের অ্যারেটর বা আইওটি বেস যে সেন্সর মাধ্যমে আমরা যদি পুকুরের পানির বিভিন্ন ধরনের প্যারামিটার যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের কিন্তু একটু বুঝতে পারি যে আমাদের ফার্মের কী অবস্থা। সেক্ষেত্রে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কিছু খারাপ হলে আমরা কিন্তু এটাকে মেট আপ করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের এই মাছের মৃত্যু হার কমানো যাবে, আমাদের উৎপাদন বাড়ানো যাবে, একসঙ্গে কিন্তু আমাদের লাভবান হওয়া যাবে। আর দ্বিতীয় হলো যে এই প্রযুক্তির মাধ্যমে আমরা মাছের যে খাবারের পরিমাণ, যে আমরা পরিমিত খাবার ব্যবহার করছি, তার আমাদের খাদ্যের পরিমাণটাও কম লাগছে, প্লাস আমরা রোগ বালাইয়ের হাত থেকে বাঁচছি। কারণ অধিক খাবার দিলে কিন্তু সব খাবার মাছ খায় না, অনেক খাবার থেকে যায়, খাবার পানির গুণগত নষ্ট করে, মাছ রোগাক্রান্ত হয়। তাছাড়া দূর থেকে কিন্তু আমরা খামার পর্যবেক্ষণ করতে পারছি। একজন খামারি উনি খামার না যেয়েও কিন্তু ওনার এই যে আইওটি বেস টেকনোলজির মাধ্যমে, উনি মোবাইলের মাধ্যমে কিন্তু উনি খামারের অবস্থা দেখতে পাচ্ছেন, উনি বুঝতে পারছেন আমার খাবার কী অবস্থা, এবং উনি এসে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিতে পারছেন। এটা কিন্তু একটা ভালো অবস্থা। সব কিছু মিলিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের যে আমাদের যে বিরূপ প্রতিভাবগুলো আসছে, আমরা কিন্তু মেট আপ করতে পারি। আর একটা হলো যে আমাদের এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু খেয়াল রাখা দরকার। এই যে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের কিন্তু অনেক জায়গায় দেখা যায় বৃষ্টি পানি ধরে রাখার প্রয়োজন আছে, কিন্তু অনেক বৃষ্টির পানি না থাকলে মানে খেতে পারে না, মিঠা পানি অভাব হয়ে যায়, অভাব পড়ে। প্লাস পানির ব্যবস্থাপনা উন্নয়ন করা দরকার আমাদের, পানি কত ব্যবহার করবো, আমরা কীভাবে ব্যবহার করবো। প্লাস আমাদের যে আগে সোলার সেল যে পাম্পগুলো, এর ব্যবহার বাড়াতে হবে আমাদের, তাহলে আমরা যে বর্তমান যে বিদ্যুতের যে ক্রাইসিস, সেখানে আমরা মুক্তি পাবো। আর হলো আমাদের অনেক জলাশয় আমাদের এখনও চাষ করি না, সেগুলো আমরা পুনরুদ্ধার করতে হবে, সংস্কার করতে হবে। আমার দেশি প্রজাতির মাছ অনেক হারিয়ে যাচ্ছে, এগুলোকে আমাদের সংরক্ষণ ব্যবস্থা করতে হবে। প্লাস আর একটা ইম্পর্টেন্ট হলো আমার আগাম সতর্কীকরণ ব্যবস্থা বলে আমরা যে আর্লি যে ওয়ার্নিং সিস্টেম, যেমন এখানে বন্যা আসবে, যেমন হাওড় এলাকায় বন্যা আসে,
বন্যা বা খরা আসবে, যদি আমরা আগে ফার্মার জানতে পারে তাহলে ওরা কিন্তু ইচ্ছা করলে বন্যার হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু প্রোটেকশন নিতে পারে। এটা খুব জরুরি। আর একটা হচ্ছে বিমা ব্যবস্থাপনা। বিমা ব্যবস্থা আমাদের ইন্স্যুরেন্স ব্যবস্থা ফিশারিজের নাই, না থাকার জন্য আমাদের বিশেষ করে প্রান্তিক চাষিরা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ করে বন্যাতে মাছ সব নষ্ট হয়ে গেল, মাছ মারা গেল, এটা চালু করা দরকার। এবং ডিজিটাল পরামর্শ সেবা খুবই জরুরি। এটা আমরা ইচ্ছা করলেই আমরা তথ্য প্রবাহিত মানুষকে বলতে পারি কি এখন কী ধরনের ব্যবস্থা নিতে হবে, কোন ধরনের কাজ করলে আমরা মাছকে আমরা রক্ষা করতে পারবো, আমাদের মাছের উৎপাদন ঘাটতি হবে না, সব কিছু মিলে এই সমস্ত আসলে এইভাবে কিন্তু আমরা যদি কাজ করি তাহলে আমাদের কিন্তু এই সমস্ত যে বিরূপ প্রভাবগুলো আসছে আমরা কিন্তু দূর করতে সক্ষম হবো। অর্থাৎ এই জন্য আমাদের আরও গবেষণা করা দরকার, নতুন প্রযুক্তি উদ্ভাবন করা দরকার, যান্ত্রিকরণ প্লাস আমার দক্ষ সম্পদ তৈরি করে তাদের মাধ্যমে কিন্তু একটা জলবায়ু সহনশীল, একটা প্রযুক্তি নির্ভর এবং টেকসই মৎস্য খাত গড়ে তোলা সম্ভব, যেটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন। যেমনটা আসলে ডক্টর মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী বলছিলেন যে নারী উদ্যোক্তা তৈরিতে আসলে নারী উদ্যোক্তা তৈরিতে এবং উদ্যোক্তা তৈরিতে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আসলে উনি বলছেন নারী আমাদের যে এখন অনেক নারী কিন্তু মৎস্য খেতে এসেছেন, প্রায় আমাদের উনি বলছে প্রায় 10%-এর মধ্যে, যদি 2 কোটির মধ্যে বলি আমরা 10% মহিলা, তারা বিভিন্ন হেল্প করছে। কিন্তু উনি বলছেন যে বাড়ি আঙ্গিয়ে পুকুরগুলো যে মাছ চাষ করছে, এখানে কিন্তু একটা বড় চাষি কিন্তু যেমন মানে পুরুষ লোক উনি কিন্তু ফিল্ডে কাজ করছে, কিন্তু নারীরা কিন্তু মাছে খাবার দেওয়া, মাছে পর্যবেক্ষণ করে, ইভেন কিন্তু তারা বাজারজাত করতে পারে। কিন্তু এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কাজ। সাথে নারীদের কিন্তু আমাদের যে প্রশিক্ষণ দিই তারা কিন্তু এগিয়ে আসলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু পুরুষদের সহায়তা করলে আমাদের কাছে ম্যানেজমেন্ট কষ্ট কমে যাবে, আমরা লাভবান হতে পারবো। এটা একটা বড় একটা সুযোগ আমাদের আছে, কিন্তু আমাদের নারীদের অংশগ্রহণ খুব জরুরি। এবার আমি প্রশ্ন রাখতে চাই জনাব মোহাম্মদ তারেক সরকার, ব্যবস্থাপনা পরিচালক, আপনার কাছে। আপনাকে জানতে চাই যে তরুণদের জন্য মৎস্য খাত আসলে কতটা সম্ভাবনাময়, একজন নতুন উদ্যোক্তা কিভাবে এই খাতকে সফলভাবে আসলে যাত্রা শুরু করতে পারে? অসংখ্য ধন্যবাদ। আমাদের এই জনবহুল যে দেশ, আমাদের জনবহুল দেশে মৎস্য খাতে অনেক বেশি সম্ভাবনাময়। মানে যারা আমাদের তরুণ প্রজন্ম আছে তাদের জন্য এই সেক্টরে আসা সুযোগ অনেক বেশি। শুধু আমাদের দেশের প্রেক্ষাপট নয়, সারা পৃথিবীতে কিন্তু আমাদের খাদ্য চাহিদার ব্যাপার আছে। আমরা যদি মৎস্য চাষ যদি আমরা না করি বা যদি আমাদের পর্যাপ্ত যদি সরবরাহ না থাকে তাহলে কিন্তু একটা খাদ্য ঘাটতি হবে। তো আমরা মনে করি যে শিক্ষিত তরুণ এবং অশিক্ষিত তরুণ মানে উভয়ের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সম্ভাবনা মানে জায়গা। যেমন শিক্ষিত তরুণরা কিন্তু এখন আপনার যেটা আমরা আলোচনা করলাম মানে আধুনিক মেকানাইজ সিস্টেম ওরা সব খুব তাড়াতাড়ি ওরা অভ্যস্ত হতে পারবে, ওরা এখানে আসতে পারবে। আর যারা মনে করেন আমরা শিক্ষিত তরুণ না, যাদেরকে আমরা বলি যে শিক্ষিত না হলেও যাদের পরিশ্রমের মূল্য আছে, যারা আমাদের দেশ থেকে বিদেশে যেয়ে তারা নিজের পরিশ্রমটা দিচ্ছে, ওরা কিন্তু আমাদের দেশে তাদের মানে সময় এবং পরিশ্রম বিনিয়োগ করে ওরা কিন্তু সফল হতে পারে। তো এখানে মাছ চাষে কিন্তু অনেকগুলো খাত আছে। শুধু মাছ চাষ বলতে শুধু মাছ চাষ না, এখানে আমাদের মাছ চাষেরও বিভিন্ন ভাগ আছে। যেমন আমরা কেস কালচার করি, ট্যাঙ্ক কালচার করি, RAS, IPRS, তারপরে আছে আপনাদের বটম ক্লিন। তো এইভাবে নানা ধরনের চাষ আছে। আমরা কাঁকড়া চাষ, কুচিয়া চাষ, তারপরে আমাদের যে চিংড়ি চাষ, তারপরে আমাদের যেটা বলি আমাদের স্বাভাবিক মাছ যে চাষ, সেইগুলো আমরা করে থাকি। তো এইগুলোতে আমরা তো মনে করি যে আমাদের যারা নতুন মানে উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, তারা এখানে কিন্তু আসতে পারে। তো এখানে একটা শর্ত আছে, তারা কিন্তু একটা প্ল্যান নিয়ে আসতে হবে, একটা পরিকল্পনা নিয়ে আসতে হবে। কারণ আমরা আছে কোনো কাজ নাই, আমরা আজকে মাছ চাষ করলাম, কালকে এখান থেকে বেরিয়ে গেলাম, কালকে চাকরি পাইলাম, কালকে দৌড় দিলাম, তাহলে কিন্তু সে এখানে তার সফল হতে পারবে না, বা এখানে একটা মাঝপথে কিন্তু সে থেমে যাবে। আমার মনে হয় যে পরিকল্পিতভাবে যদি কেউ মাছ চাষে আসে, আমাদের মানে ইয়াং যে জেনারেশন যারা আসে তারা কিন্তু ভালো করতে পারবে। সেক্ষেত্রে তাদের একটা পরিকল্পনা লাগবে, তাদের একটা ডেডিকেশন লাগবে, আর তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ লাগবে। সেই প্রশিক্ষণ দেওয়ার তো যে জায়গা আছে আমাদের মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যাচ্ছে, আমাদের BFRI তারা তাদের যে টেকনোলজি দিচ্ছে, আমাদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ওরাও কিন্তু মাছ চাষিদের তারা মানে পর্যাপ্ত মানে পরামর্শ দিচ্ছে, বিভিন্ন NGO আছে তারাও কাজ করতেছে। তো এখানে আমার মনে হয় যে তারা আমাদের যারা নতুন যারা আসবে এই সেক্টরে, তাদের একটা প্রশিক্ষণ পরামর্শ নিয়ে আসবে। যদি সেটা নিয়ে আসে তাহলে তারা অবশ্যই তারা সফল হতে পারবে। যেদিন এখন আমাদের বর্তমান বিশ্বেই তো আমাদের অর্গানিক খাবারের চাহিদা অনেক বেশি। এখন যদি আমরা এটাকে মাছ চাষটাকে যদি স্বাস্থ্যসম্মত করতে পারি, গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস মেনটেন করতে পারি, হ্যাঁ, এটাকে স্বাস্থ্যসম্মত মাছ চাষ বা ইকো ফ্রেন্ডলি চাষ যেটা বলা হয়, সেভাবে যদি আমাদের মানে যারা মানে আমাদের সমাজ ইয়াং যে জেনারেশন তরুণ সমাজ যদি এদিকে চাষ করতে পারে, আন্তর্জাতিক বাজারে আমাদের কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে, মানে আমাদের অর্থনৈতিক অবস্থাও অনেক ভালো হবে। আর আমাদের যে স্বাস্থ্য যে সুরক্ষা, এখানটা তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো।
ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই ডক্টর মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী, আপনার কাছে জানতে চাই যেমনটা আসলে জনাব মোহাম্মদ তারেক সরকার বলছিলেন নতুন উদ্যোক্তা তৈরিতে আমাদের আসলে অনেক বেশি সচেতন হওয়া, বা কেউ যদি শুরু করে আবার মাঝপথে চলে না যায়, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে একুয়াকালচার মেকানাইজেশন অটোমেশন সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। এইখানে আসলে দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো মেকানাইজেশন পার্ট, আরেকটা হলো বায়োলজিক্যাল পার্ট। মেকানাইজেশন পার্ট বা অটোমেশন পার্ট এখন যেই তরুণ, ধরেন আমাদের যে স্মার্টফোনগুলি আছে সেটা কিন্তু আমরা গত 10 বছরে দেখছি যে একটা রেভলিউশনের মতো চলে আসছে। ঠিক এই জিনিসটাই যদি আমরা আমাদের একুয়াকালচার মেকানাইজেশন বা আইওটি বেসড অটোমেশনে আমরা যদি নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে হাজার হাজার আমাদের যে নতুন তরুণ যারা আছে, রিক্রুটমেন্ট নট অনলি দ্য মেল ও ফিমেল অলসো, তারা যদি ইনক্লুড হয় তাহলে এটা আমাদের জাতীয় ইনকাম বা জাতীয় প্রোডাক্টিভিটিতে চলে আসতেছে। এবং একটা বিশাল একটা ওয়ার্কফোর্স, যেটা একটু আগে যেটা আমি বললাম যে হোমস্টেড একুয়াকালচার, তার সাথে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি জানেন যে খুলনা এলাকায় অনেক মহিলা আছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অনলাইনে মাছ বিক্রি করেন, বা সারা বাংলাদেশে। ঠিক একইভাবে একুয়াকালচার মার্কেটিং এবং আদার্স ফ্যাক্টরে এই যে আমাদের নতুন যে শ্রমিক বা কর্মসংস্থান হচ্ছে, সেটা কিন্তু এই মৎস্যক্ষেত্রে ঢুকে চলে আসতেছে। এবং এইটাই আমাদের নতুন প্রমিজিং সেক্টর, যে আইওটি বেসড অটোমেশন হলো, তার সাথে ডিজিটাল মার্কেটিং হলো। তার মানে আপনি আপনার বাড়ির পুকুর থেকে মাছ উৎপাদন করে সেটা কিন্তু আপনি অনলাইনে বিক্রি করতে পারতেছেন, এবং সেটাও কিন্তু একটা আমাদের নতুন একটা কর্মী বাহিনী তৈরি করতেছে। সবাই বলতেছে যে শিল্প বিপ্লবের মাধ্যমে কর্ম নাশ হচ্ছে, কিন্তু আমরা যেটা বলতেছি না, আমরা অদক্ষ কর্মীকে আমরা বিলোপ করতেছি, কিন্তু দক্ষ কর্মীর কিন্তু নতুন নতুন আমরা ওয়ার্কফোর্স তৈরি করতেছি। বলা হচ্ছে যে যদি একটা যদি নন স্কিলড ফার্মার যদি চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু 10টার মতো স্কিল ফার্মারের তৈরি হয়। একই যে বলা যায় যে আমরা অটোমেশন করলাম, মেকানাইজেশন করলাম, তার সাথে সাথে কিন্তু অনেকগুলি এবং ডিজিটাল মার্কেটিং করা হলো, সেইখানে কিন্তু অনেকগুলি কর্মসৃষ্টি হলো। যেমন আমরা রিপেয়ারমেন্ট, তারপরে প্রোডাকশন সবগুলি, তারপরে মাছ চাষ, ট্রান্সপোর্টেশন, সবগুলিতে কিন্তু নতুন অনেক বেশি কর্ম তৈরি হচ্ছে। যেমন আগে যা ছিল আমাদের প্রোডাকশন, আমরা এখন বলতেছি যে 51 লক্ষ মেট্রিক টন, কিন্তু আগামী 25 বছরে কিন্তু আমাদের প্রায় 10 মিলিয়ন, তার মানে 100 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করতে হবে। এবং সেই মাছ উৎপাদন অধিকাংশটাই আসবে, আমাদের যেটা প্রজেকশন হলো প্রায় 6.5 মিলিয়ন মেট্রিক টন মাছ আসবে এই একুয়াকালচার থেকে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে নতুন জনশক্তি, নতুন দক্ষ জনশক্তি যারা আছে, তারাই এই মৎস্য উৎপাদনে বিপ্লব তৈরি করবে। এবং তার সাথে সাথে একটু আগে যেটা বলা হলো ট্রেসেবিলিটি, যদি আমরা প্রতিটা ফার্মের ট্রেসেবিলিটি, ট্রেসেবিলিটি যেটা বলা হয় ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ট্রেসেবিলিটির মাধ্যমে যদি প্রতিটা ফার্মে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, প্রোডাকশনটা বুস্ট আপ করা যায়, তাহলে সেই মাছটা আমরা অর্গানিক মৎস্য হিসাবে সারা পৃথিবীতে আমরা রপ্তানি করতে পারি। এবং সেইটা আমাদের মতো একটা দেশকে, খুবই ছোট দেশ মৎস্য উৎপাদনের জন্য, আমরা সেটা বলতে পারি যে পৃথিবীর বুকে আমরা অন্যতম মৎস্য সমৃদ্ধ দেশ হিসাবে পরিগণিত হতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় ফিরবো, তবে আরও একটি বিরতির পরে। দর্শক, জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজনে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজন। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। এবার আমি প্রশ্ন রাখতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, কনসালট্যান্ট খামার প্রকল্প, আপনার কাছে জানতে চাই আগামী 10 বছরে বাংলাদেশের মৎস্য খাতকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকারের অগ্রাধিকার আসলে কি হওয়া উচিত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আগামী 10 বছরে কী করতে হবে। আসলে আমরা এতদিন শুধু মাছ চাষ করে উৎপাদন বৃদ্ধি করছি, কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্য হতে হবে এখন থেকে প্রোডাকশনটা প্রসপেক্ট, অর্থাৎ শুধু মাছের উৎপাদন বৃদ্ধি না, এক্ষেত্রে আমাদের বরং প্রযুক্তি নির্ভরশীলতা, ভ্যালু এডিশন, উচ্চ মূল্য সংযোজনকারী এবং রপ্তানিমুখী আমাদের শিল্প তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। প্রায়োরিটিসে প্রথমত আমি বলি যে আমাদের খামারগুলোকে যান্ত্রিকীকরণ বা মেকানাইজেশন করতে হবে, মেকানাইজেশন, এবং আমাদের উন্নত ধরনের মাছ চাষ যেমন প্রিসিশন কোর্সে বলছি, সেক্ষেত্রে আমরা যে সমস্ত ডিভাইসের কথা বললাম, যেমন আমরা অটোমেটিক ফিডার, সোলারচালিত পাম্প বা আমাদের অ্যারেটর, আইওটি বেসড যে টেকনোলজি, পানির গুণাগুণ পর্যবেক্ষণ ফ্যাসিলিটি, এবং সর্বোপরি ডিজিটাল ফার্ম ম্যানেজমেন্ট, আমাদের এই যে পদ্ধতি আমাদের মাঠ পর্যায়ে ব্যাপক ছড়িয়ে দিতে হবে। এতে আমাদের হবে কি, আমাদের উৎপাদন খরচ কমবে, আমাদের উৎপাদন বাড়বে এবং আমরা লাভবান হবো, এবং আমাদের এই যে জলবায়ুর যে প্রভাব সেটা আমরা মোকাবিলা সহজ হবে আমাদের জন্য। দ্বিতীয় যদি বলি আমরা উন্নত মানের পুনঃ উৎপাদন করা, আমাদের একটু তারেক সাহেব বলছিলেন সব কিছু ঠিক আছে, কিন্তু পুনঃমান ভালো নয়, অর্থাৎ আমাদের অবশ্যই উন্নত মানের পুনঃ তৈরি করতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিরাপদ খাদ্য এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের,
অর্থাৎ আমার খাদ্যের নিরাপদ খাদ্য ব্যবস্থা করতে হবে, প্লাস মাছের যে খাবারের যে যোগান সেটা সুন্দরভাবে খাবার ভালো খাবার যোগান দিতে হবে। তৃতীয়ত আমাদের বায়োসিকিউরিটি একটু বলছিলেন যে আমাদের রোগবালাইটা, এটা বায়োসিকিউরিটি আমাদের মেনটেন করতে হবে, রোগবালাই কমে যাবে, তাহলে আমাদের এইদিকে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে না। তৃতীয়ত যদি বলি আমি, আমাদের দেশে অসংখ্য তরুণ নারী পুরুষ আছে যাদেরকে আমরা কাজে লাগাতে পারি। আমার তামির সাহেব বলছিলেন যে আমাদের তাদের একটা উদ্দেশ্য গভর্নমেন্টে যাদেরকে ইনভলভ করা, সেক্ষেত্রে আমাদের তাদের একটা উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, এই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা, এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে, তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের মানে কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে, প্লাস বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। আপনারা জানেন বেসরকারি বিনিয়োগ কিন্তু যে কোনো দেশের উন্নয়নকে কিন্তু ত্বরান্বিত করে। এর পাশাপাশি আমাদের যে মাছের প্রসেসিং প্ল্যান্টগুলো আছে সেই প্রক্রিয়াকরণ আমাদের বৃদ্ধি করা দরকার। বিভিন্ন ধরনের ভ্যালুয়েশন, যেমন আমরা যদি মনে করেন যে মাছ শুধু মাছ রান্না না, আমরা যদি ফিশ ফিঙ্গার করি, আমরা ফিলেট করি, আমরা মাছের বল করি, তাদেরকে অনেক খাবে কিন্তু, বিশেষ করে ইয়ং জেনারেশন খাবে কিন্তু। আমাদের ট্রেসেবিলিটি যিনি বলছিলেন যে বিভিন্ন ধরনের যে মাছের মধ্যে যে সমস্ত উৎপাদনের যে বিভিন্ন ধরনের যে অপকারী জিনিসগুলো সেগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এটা আমাদের জানা দরকার। সার্টিফিকেশন দেওয়া মানে একটা সিস্টেম আছে যে আমার ভালো ফার্মকে সার্টিফাই করবো আমরা, তাহলে কিন্তু সে এগিয়ে আসবে, কিন্তু বাকিরা কিন্তু এদের থেকে পিছিয়ে যাবে, তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করবে। প্লাস মূল্য সংযোজন, যেটা ভ্যালু এডিশন বলছিলাম, যে আমরা বিভিন্ন প্রোডাক্ট করলে কিন্তু আমাদের তার দাম বেড়ে যাবে। কিন্তু আমরা একটা মাছ যদি ভ্যালুয়েট করি, আমাদের গ্রিল করি, তার দামকে দেখা যাবে ওখানে কেজি দিয়ে 200 টাকা পাই, আমরা 500 টাকা কেজি পাবো। কিন্তু এই ধরনের পদক্ষেপ আমাদের গ্রহণ করা দরকার। এর পাশাপাশি আমাদের সামুদ্রিক, আমাদের বিরাট সম্পদ, আমাদের জানেন বিশাল সমুদ্র আমাদের এখানে, আমাদের অত বেশি আহরণ হয় না, কিন্তু এই আমরা যে 10 থেকে 12% আমরা প্রোডাকশনে পাই, বহুদিন ওইভাবে চলে আসছে। সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আছে, আমাদের টুনা মাছ আছে, আমাদের সিউইড একটা বড় সম্পদ আমাদের, প্লাস শামুক, ঝিনুক, এবং আমাদের ব্লু ইকোনমি আমরা জানেন সেখানে বিরাট সম্পদ আমাদের। এগুলোকে আমাদের টেকসইভাবে, মানে এমন নয় যে আমরা ধ্বংস করে দিলাম তা না, টেকসইভাবে আমাদের ব্যবহার করতে হবে, এবং এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। কারণ আগামীতে মনে রাখতে হবে সামুদ্রিক সম্পদ কিন্তু আমাদের এইদিকে একটা বিরাট সাপোর্ট দেবে, কিন্তু শুধুমাত্র আমাদের মাছ চাষ না, বিভিন্ন দিক থেকে, অর্থাৎ আমাদের এই ব্লু ইকোনমি খেয়াল রাখা দরকার। সরকার কর্তৃক আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে সরকারি করছেন? দিক থেকে ব্লু ইকোনমি এখন আসলে আমরা শুরু করছি। এখানে শুধুমাত্র মাছ না, কিন্তু এখানে কিন্তু আপনার মিনারেল আছে, এখানে ট্যুরিজম আছে, এখানে অনেক কিছু। সরকার কিন্তু এদিকে এগিয়ে যাচ্ছে। আর একটা হলো যে আমাদের যে এইখান থেকে স্যার যদি ব্লু ইকোনমির একটু অপরচুনিটির কথা আমি বলি, please. যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের ব্লু ইকোনমি সবচেয়ে বেশি রেভিনিউ কন্ট্রিবিউট করতেছে বাংলাদেশ সরকারের ক্ষেত্রে। আমরা এখন বলা যায় যে প্রায় $2.8 বিলিয়ন প্রতি বছর আমরা সামুদ্রিক মৎস্য সম্পদ থেকে আহরণ করতে পারতেছি, এবং ব্লু ইকোনমিকেও আমরা আসলে 4টা ভাগে নিয়ে যেতে পারি, যে একটা হলো হাইসি ফিশারি, যেটা নিউ প্রমিজিং সেক্টর, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রলার, আর্টিসানাল ট্রলার, এবং কোস্টাল একুয়াকালচার বা মেরিকালচার। কোস্টাল একুয়াকালচার বা মেরিকালচারটা এখন যদি আমরা মেকানাইজেশন এবং প্রিসিশন একুয়াকালচার যেটা বলা হয় সেটাতে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা মেরিন কেস কালচার আছে, IMTA বা ইন্টিগ্রেটেড মাল্টিটপিক একুয়াকালচার, যে একই সাথে ওই কেস কালচারের সাথে কিন্তু আমরা অন্যগুলি বাইবাল বা একুয়াকালচার, যেটা বলে শামুক, ঝিনুক চাষ এবং মাছ চাষ একসাথে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা বলবো যে ব্লু ইকোনমির যে আমাদের ইনভেস্টমেন্টটা সেটা অনেক বেশি বিকশিত হবে। এই ক্ষেত্রে ব্লু ইকোনমিও কিন্তু প্রসপারিটি হবে, কারণ এই মুহূর্তে ব্লু ইকোনমিতে মৎস্য খাত সবচেয়ে বেশি বাংলাদেশ সরকারকে কন্ট্রিবিউট করতেছে, এবং অন্যান্য যে ব্লু ইকোনমির খাত আছে, জাহাজ নির্মাণ, জাহাজ নেভিগেশন, তারপরে পর্যটন, সেটাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের ব্লু ইকোনমিতে ফিশারিজের অংশটা সবচেয়ে বেশি, এবং আমরা এটা করতে পারি। আরেকটা কাজ আছে যে আগামী 10 বছরে যেটা বলা হয় প্রিসিশন একুয়াকালচার। প্রিসিশন একুয়াকালচারের ক্ষেত্রে এই যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যেটা আছে প্রিসিশন, আমরা যদি এই যে IoT বেসড ফার্ম ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আমরা প্রতিটা ডাটাটা আমরা ক্লাউড সার্ভারে ডিপোজিট করতে পারি, এবং তার মাধ্যমে কিন্তু আগামী 3 বছর বা 4 বছরের প্রতিটা ডাটা যদি আমরা স্টোর করতে পারি, তার সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি যে আগামী বছর জুলাই মাসের বা অগাস্টের, আজকে 12 তারিখ, আগামী বছর 12 তারিখে কী অবস্থা হইতে পারে। গত 3 বছরের অগাস্টের 12 তারিখে এই প্যারামিটার ছিল, এই প্যারামিটারগুলি 2027 সাল বা 2028 সালে আমরা কিন্তু প্রেডিকশন করতে পারবো। তখন কিন্তু আমাদের যে মৎস্য খামারি বা যারা আছেন তারা কিন্তু ওই প্রিসিশন একুয়াকালচারের ওই ইনফরমেশন দেখে তারা কিন্তু প্রেডিকশন করবেন, এবং প্রেডিকশন করার সাথে সাথে এই জিনিসগুলির প্রতি রিমিডিয়াল মেজারগুলি নেবেন, তখন ক্লাইমেট স্মার্ট প্রিসিশন একুয়াকালচার যেটা বলা হয় সেটা কিন্তু কমপ্লাই করবে, এবং সেটা আবার ব্লু ইকোনমিতে আমরা যদি মেরিকালচার পার্টটুকু ইনক্লুড করি তখন সেইটাও কিন্তু এই প্রিসিশন একুয়াকালচারের পার্টের হিসাবে অংশগ্রহণ করবে, এবং তখন আমাদের যে প্রোডাকশন বুস্ট আপ, নট অনলি আমাদের এই ইনল্যান্ড একুয়াকালচার, তার সাথে সাথে আমরা মেরিন একুয়াকালচার যেটা বলা হয় বা মেরিকালচার, সেটাকেও আমরা বুস্ট আপ করতে পারবো, এবং সেইটাও কিন্তু আমাদের ন্যাশনাল ইকোনমিতে এই মুহূর্তে আমাদের কিন্তু কোনো শেলফিশ কালচার মানে শামুক, ঝিনুক বা আদার্স ইম্পর্ট্যান্ট মেরিন একুয়াকালচার কিন্তু আমাদের খুব
কন্ট্রিবিউশন কম, সেটা আমরা আগামী 10 বছরের ভিতরে সেই অংশটুকু যদি আমরা ইনক্লুড করতে পারি তাহলে সেটা ন্যাশনাল ইকোনমিতে চলে আসবে এবং ফিশারিজ এবং ব্লু ইকোনমি দুইটার ক্ষেত্রেই ফিশারিজের বা আমাদের এই মৎস্য ক্ষেত্রে একটা বিশাল সম্ভাবনা নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। এবার আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার, আপনি যেমনটা বলছিলেন সেটাও শুনতে চাই। তো এই মৎস্য অধিদপ্তর আমাদের কিন্তু এই মাছ চাষ সম্প্রসারণের একমাত্র আমাদের প্রতিষ্ঠান এবং জাতীয় পর্যায়ে ওনারা কিন্তু কাজ করছেন। আমরা বিভিন্ন জায়গায় রিসার্চ করি, আমরা ইউনিভার্সিটি লেভেলে বা গবেষণা ক্ষেত্রে আমরা রিসার্চ ফলগুলো কিন্তু ওনারা কাজে লাগান সম্প্রসারণের মাধ্যমে। এইভাবে কিন্তু ওনারা দেখেন বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করছেন। যেমন এখন কিন্তু ওনারা ওনাদের খামারগুলো কিন্তু আলোকানি করছেন, মেকানাইজেশন করছেন, প্লাস ওনারা কিন্তু ইউনিয়ন পর্যায়ে বড় আকারে কিন্তু ওনারা এই যে মাছ চাষের প্রযুক্তি নির্ভর কিন্তু ওই যে টেকনোলজি এগুলো ছড়িয়ে দিচ্ছেন কিন্তু, প্লাস ওনারা কিন্তু এই জলবায়ু সহিষ্ণু টেকনোলজির মাধ্যমে কিন্তু মাছ চাষের চেষ্টা করছেন। এইগুলো প্রকল্পগুলো কিন্তু আরও গ্রহণ করতে হবে, বাস্তবসম্মত প্রকল্প, এবং তার সঙ্গে এই যে টেকনোলজি বললাম এগুলো অ্যাডিশন দিয়ে যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই সমস্ত প্রকল্প থেকে ভালো ফল আসবে এবং আমাদের দেশ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। এবার আমি যেতে চাই জনাব মোহাম্মদ তারেক সরকার, ব্যবস্থাপনা পরিচালক ফিশটেক হ্যাচারি লিমিটেড। আপনার কাছে জানতে চাই, দেশের তরুণরা কেন মৎস্য খাতকে ভবিষ্যতের সম্ভাবনাময় বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে বিবেচনা করবেন, এই খাতে নতুন উদ্যোক্তা গড়ে তুলতে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষে উৎসাহিত করতে আসলে ফিশটেক কী ধরনের ভূমিকা ও সহযোগিতা করতে পারে? অসংখ্য ধন্যবাদ। আমাদের সব জায়গাতে আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের মানে এই সেক্টরে আমাদের উৎপাদন আমাকে বাড়াতে হবে। সেই উৎপাদনের জন্য আমরা এই সেক্টরে আমাদের তরুণরা মানে আসতে পারে, বিনিয়োগ করতে পারে। তো সেটা তাদের অবশ্যই করতে হবে। আর আমি যেটা বলবো যে আমাদের ফিশটেক, আমি নিজে একজন উদ্যোক্তা, আমার ফিশটেকের মাধ্যমে যে কাজগুলো আমরা করে থাকি, আমরা যারা মৎস্য চাষিদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, যারা হ্যাচারি ওনার, যারা এই মানে করে যারা মাছের পোনা নিয়ে যারা নার্সিং করে তাদেরকে আমরা দিয়ে থাকি, যারা মাছের পোনা পরিবহন করে, যারা বিভিন্ন ইনপুটস যারা বিক্রি করে, সব ধরনের এই স্টেক হোল্ডার যারা আছে সবাইকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা উদ্যোক্তাদেরকে আমরা চাই যে তারা এখানে এগিয়ে আসুক। আমরা আধুনিক মাছ চাষে ফিশটেক আমরা প্রযুক্তি, পরামর্শ এবং সেবা দিয়ে থাকি আমরা। তো এইটার মাধ্যমে আমরা বলতে চাই যে সারা দেশে যারা মৎস্য চাষে আমাদের নতুন প্রজন্ম যারা আসবে বা যারা উদ্যোক্তা আসবে তাদের প্রশিক্ষণের জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আমরা কিন্তু ডোর টু ডোর আমরা কাজ করে যাচ্ছি। মাছ চাষে কোনো সমস্যা যা আছে সেটা দেখতেছি। আর ফিশটেক আমাদের নিজস্ব একটা ল্যাব আছে যেটা ফিশ অ্যান্ড শ্রিম্প ডিজিজ ডায়াগনোস ল্যাব। সেই ডিজিজ ডায়াগনোস ল্যাবের মাধ্যমে আমরা মাছের রোগ তার ডায়াগনোস করে তাদের সঠিকভাবে যে আমরা প্রেসক্রাইব করতে পারতেছি। তো আমার মনে হচ্ছে যে আমরা এইভাবে যদি আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি এরা উপকৃত হবে। আর ফিশটেকের মাধ্যমে আমরা চাই আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই সেক্টর ডেভেলপমেন্টের জন্য আমরা গত 20 বছর যেভাবে সেবা দিয়ে আসছি, আগামীতে আমরা সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের IPRS নিয়ে কাজ করতেছি, RS নিয়ে কাজ করতেছি, আমাদের হ্যাচারি আছে, আমাদের ফার্মিং আছে, এইগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আর আশা করি আমরা এই কাজ আমরা অব্যাহত থাকবে। আমরা নতুন টেকনোলজি নিয়ে আমরা কাজ করব এবং সেটা আমাদের সবার মধ্যে আমরা ছড়িয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। এবার আমি আসলে শেষ প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী আপনার কাছে। আপনাকে জানতে চাই যে মৎস্য অধিদপ্তর বর্তমানে খামার যান্ত্রিকীকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধির জন্য কি কর্মসূচি আসলে বাস্তবায়ন করছে? ধন্যবাদ আপনাকে। আমি শুধু বর্তমান না, আমি আসলে পুরো মৎস্য অধিদপ্তরের মেকানাইজেশন হিস্ট্রিটাই আমি আপনাকে বলতে চাই। 1985 সালে আমরা প্রথম চিংড়ি খামার যেটা ফার্স্ট ADB বলা হয়, তার মাধ্যমে চিংড়ি খামারে এরেশনের মাধ্যমে প্রথম মৎস্য ক্ষেত্রে যান্ত্রিকীকরণের কার্যক্রম শুরু করা হয়। এবং 1992-93 সালে প্রাইভেট সেক্টরেও আমরা যেটা দেখি যে চিংড়ি ক্ষেত্রে প্রথম অ্যারেটরগুলি চালু হয়। এবং পরবর্তীতে 2017 সালে ইউনিয়ন পর্যায়ের প্রথম যে প্রকল্প আছে তার মাধ্যমে পরবর্তীতে অ্যারেটর বিতরণ করা হয়। এবং তার পরবর্তীতে NADP প্রকল্পের মাধ্যমেও আমরা অ্যারেটর এবং ফিশ ফিডারের ফিল্ড ট্রায়ালগুলি আমরা সম্পন্ন করি। এবং তারপরে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজের প্রকল্পের মাধ্যমে IoT বেসড ক্লাস্টার ফার্মিং যেটা বলা হয়, তখন তার মাধ্যমে মেকানাইজেশনগুলি করা হয়। এবং এরই সাথে সাথে আমরা A2A থেকেও আমরা IoT বেসড ফিশ ফার্মিংয়ের যে কনসেপ্ট এবং ক্যাবিনেটেরও আমরা একটা প্রকল্পের মাধ্যমে আমরা IoT বেসড ফিশ ফার্মগুলিকে 10টা খামারে, প্রাইভেট সেক্টরে 10টা খামারে আমরা এই অংশগুলি কাজ করি। বর্তমানের ক্ষেত্রে
আমরা যেটা করে আসছি যে খামার প্রকল্পের মাধ্যমে 31টি খামারে আমরা পন বটম লাইনার সহ একুয়াকালচার মেকানাইজেশন এবং অটোমেশনের কাজগুলি করতেছি এবং তার সাথে সাথে 2টা খামারে আমরা কৌলিতাতে গুণসম্পন্ন এবং জিন ব্যাংক স্থাপন, যেটা বলে ক্রায়ো প্রিজার্ভেশন সিমেন্ট কনজারভেশনের মাধ্যমে আমরা ফার্মের প্রোডাক্টিভিটি অনেক এনহ্যান্স করতেছি এবং তার সাথে সাথে সোলার বেসড 0.64 মেগাওয়াট। এখন কিন্তু আপনি আরেকটা জিনিস জানবেন যে আমাদের যে প্রতিটা খামারে যে কোনো একটা ওয়াটার বডির 1/3 যদি আমরা সোলারে কনভার্ট করি, সোলারের জন্য প্যানেল বসানো হয়, সেটা কিন্তু কোনো পুকুরের প্রোডাক্টিভিটিতে হ্যাম্পার করে না। যার ফলে ঠিক একই কনসেপ্টটা আমরা এইখানে ইনক্লুড করা হয়েছে যে প্রতিটা খামারের 1/3 জলায়তনে যদি সোলার প্যানেল বসানো হয় তাহলে সেটা একদিকে সোলার পাওয়ারও জেনারেশন করতেছে, মানে বিদ্যুৎ জেনারেশন করতেছে এবং সাথে সাথে পুকুরের প্রোডাক্টিভিটি কিন্তু কমতেছে না। মেকানাইজেশন, অটোমেশন, এরেশনের মাধ্যমে যদি আমরা একই খামারকে আমরা দুইভাবে প্রোডাকশনে নিয়ে আসতেছি, একটা সোলার পাওয়ার আর একটা হলো আমাদের ফিড। এই কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে আমরা ধরে নিই যে প্রায় 30%-এর মতো প্রোডাকশন বুস্ট আপ হবে এবং 30% প্রোডাকশন কস্টও রিডাকশন করা যাবে যখন মেকানাইজড ফিডিং সিস্টেম এবং মেকানাইজড এরেশন সিস্টেম এবং ওয়াটার ট্রান্সপোর্টেশন সিস্টেম, তিনটা কিন্তু ফিশ ফার্ম মেকানাইজেশনের যেটা আছে, এই তিনটা যদি সিমুলটেনিয়াসলি তার সাথে হলো ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম যদি অ্যাড করা হয় তাহলে আমরা দেখছি যে প্রোডাকশন কস্ট 30% রিডাকশন এবং প্রোডাকশন প্রায় ডাবলেরও বেশি হয়। এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে একটু আগে যেটা আমরা জানলাম যে আমাদের ভূমি ব্যবহার, সামনে কিন্তু আমরা কোনো পুকুর আমরা কিন্তু আর কাটতে পারবো না। ঠিক একই ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল প্রোডাকশন যেটা করা যায় এই তিনটা প্রসেসের মাধ্যমে মেকানাইজড ফিডিং সিস্টেম, মেকানাইজড এরেশন সিস্টেম, মেকানাইজড ওয়াটার ট্রান্সপোর্টেশন সিস্টেম, তার সাথে ওয়াটার কোয়ালিটি মনিটরিংটা আইওটি বেসড যদি করা হয় এবং প্রিসিশন একুয়াকালচারের মাধ্যমে যদি পুরোটুক প্রজেকশন করা হয় এবং ক্লাউড সার্ভারে যদি আমরা ডাটাগুলি স্টোর করে এবং পরবর্তী বছরের জন্য ব্যবহার করা যায় তাহলে আমরা মনে করি যে আমাদের প্রোডাকশন বুস্ট আপ আমরা 2 to 3 ফোল্ড করা আগামী 10 বছরের ভিতরে কঠিন কিছু না। এবং একই সাথে ইউনিয়ন পর্যায়েও আমরা প্রায় 760 জন মৎস্যচাষীকে এই অর্থ বছরে অ্যারেটর প্রদান করা হয়েছে। মানে সরকার নিরবিচ্ছিন্নভাবে মৎস্য অধিদপ্তর কাজ করছে, তবে আমাদের হিসাবে এই কাজটা খুবই কম হচ্ছে। একুয়াকালচার মেকানাইজেশন এবং এগ্রিকালচারাল মেকানাইজেশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বলবো যে একুয়াকালচার মেকানাইজেশন অনেক ধীরে আগাচ্ছে। এই ক্ষেত্রে সরকারের আরও বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন এবং সর্বক্ষেত্রে ক্লাইমেট স্মার্ট যেই প্রযুক্তিগুলি আছে তার ভিতরে এটা একটা অন্যতম বড় প্রযুক্তি। এই প্রযুক্তিটা যদি আমরা ইনসার্ট করতে পারি তাহলে আমরা বলবো যে দেশের মৎস্য উৎপাদন বাড়বে, তার সাথে ট্রেসেবিলিটি, তারপরে অনলাইন মার্কেটিং সবগুলি যদি আমরা করতে পারি তাহলে উইমেন এবং মেন নিউ ওয়ার্কফোর্সেও আমরা মৎস্য খাতে নিয়োগ দিতে পারবো এবং তা নতুন নতুন অনেক উদ্যোক্তা উৎপাদন হবে এবং আমাদের খাদ্য পুষ্টি নিরাপত্তা বাড়বে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে খাদ্য পুষ্টি এবং অর্থনীতি বুস্ট আপ হবে। সেই হিসাবে আমরা বলতে পারি যে আমরা এই ক্ষেত্রে আগায় যেতে পারবো। তার সাথে সাথে উপকূলীয় জনগোষ্ঠী যেটা মেরিকালচার, আমি একটু আগে বলছি যে ব্লু ইকোনমির পার্সপেক্টিভও এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ক্ষেত্রে যদি মৎস্য অধিদপ্তর এবং সরকার যদি বিনিয়োগ করে আশা করা যায় এই বিনিয়োগটা খুব দ্রুত সরকারকে রিটার্ন প্রদান করবে এবং এই ক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষিত জনবল আছে, তারা সবার সাথে মিলে উপকূলীয় এলাকায় এবং নিয়ার শোরে একুয়াকালচার করবে এবং আর্টিসানাল, ইন্ডাস্ট্রিয়াল এবং হাইসি ফিশারিজ তিনটার কম্বিনেশনে আমাদের নিয়ার ফিউচারে জিডিপিতে একটা ভালো কন্ট্রিবিউশন করবে। এই মুহূর্তে আমাদের মেরিনের ক্ষেত্রে জিডিপির কন্ট্রিবিউশন 0.306%। এইটা যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে আমাদের মেরিকালচারে ইনভেস্ট করতে হবে এবং ব্লু ইকোনমিতেও মৎস্যক্ষেত্রে ইনভেস্ট করতে হবে এবং ভবিষ্যতের ক্ষেত্রে অন্যতম সম্ভাবনা খাত হলো এই মৎস্য খাত এবং কর্মসংস্থান থেকে আরম্ভ করে খাদ্য পুষ্টি নিরাপত্তা সবই এর উপরে নির্ভর করছে। এই ক্ষেত্রে সরকার যদি বিনিয়োগ করে এবং আরও যদি বিভিন্ন ক্ষেত্রে চাষিদের সম্প্রসারণমূলক কাজ করা যায় তাহলে আমরা বলবো যে আমাদের দেশ মৎস্য ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং একটা গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হিসাবে বিবেচিত হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজন আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।